এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্রই কোম্পানি নিয়ে কথা বলা হবে, যেটা একটা বিশেষ ধরনের কাজ করে রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে। রেলওয়ে যে সুরক্ষার কিন্তু কাজে লাগে আর কি, যেটা ভবিষ্যতে ব্যাপক হারে কিন্তু কাজে লাগাতে পারে। তো যেটা হচ্ছে, আপনারা জানেন যে রেলওয়ে দুর্ঘটনা কিন্তু হয়ই, বছরে একটা দুটো হয়ই, সে ছোট হোক বড় হোক। আর যেটা আগে অনেক বেশি ছিল, বর্তমানে অনেকটা কমেছে আর কি রেলওয়ে দুর্ঘটনা। তা সত্ত্বেও কিন্তু প্রত্যেক বছরই কোনো কিছু না কিছু লোক কিন্তু প্রাণ হারান এই রেলওয়ে দুর্ঘটনার জন্য। তো এটাকে প্রতিরোধ করার জন্য কিন্তু একটা সিস্টেম রয়েছে ট্রেনের ক্ষেত্রে, যেটা হচ্ছে অটোমেটিক ট্রেন প্রোটেকশন, যেটা এটিপি বলে সংক্ষেপে। তো যেটা নাম রেখেছে আর কি কবচ। তো এর মাধ্যমে মানে বেশিরভাগ ট্রেন দুর্ঘটনা কিন্তু হয় একই রেল লাইনের মধ্যে দুটো ট্রেন আসার ফলে। তারা যখন সামনাসামনি চলে আসে বা একই ট্র্যাকে চলে আসে, তো কলিশনের ফলে কিন্তু বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয়। তো এই যে কলিশন আর কি, কলিশন আটকানোর জন্যই এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। উন্নত যে দেশগুলিতে কিন্তু এই সিস্টেমটি কিন্তু রয়েছে, যেটা দুটো ট্রেন যদি একই লাইনের মধ্যে চলে আসে, আলটিমেটলি আর কি তাদের কিন্তু গতি কমে যায় এবং কলিশনের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। এই ব্যাপারটাকেই বলা হয় অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম বা এটিপি সংক্ষেপে। তো এটাকে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকোয়ার করেছে, কিন্তু আমাদের রেলওয়ে সিস্টেমটা কিন্তু অনেক বড়। আপনি যদি দেখেন 2023-এর হিসাবে প্রায় 1,04,647 কিলোমিটার কিন্তু ট্র্যাক রয়েছে, যেটা এখন আরও বেড়েছে 2023-এর হিসাবে এটা। আর যেটা এই কবচ সিস্টেমটা যেখানে রয়েছে, যতটুকু জায়গায় রয়েছে মাত্র 1445 বা তার কিছুটা বেশি আর কি, ইদানিং বেড়েছে আর কি যেটা তথ্য অনুযায়ী। তো যেখানে 1 লক্ষের ওপরে, সেখানে কয়েক হাজার মাত্র কিন্তু এই সিস্টেমটা রয়েছে আর কি, কয়েক হাজার কিলোমিটার জুড়ে। তো এই সিস্টেমটা ভবিষ্যতে কিন্তু অবশ্যই যা অবস্থা আর কি, এই কিছুদিন আগেও, কয়েকদিন আগে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্টটা হলো আর কি, দুটো ট্রেন কিন্তু সংঘর্ষের ফলেই হয়েছে। তো এই ব্যাপারগুলো এড়ানোর জন্যই কিন্তু এই সিস্টেমটা ব্যবহার করা হতে পারে। আর এই সিস্টেমটাকে আর কি তৈরি করার ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা নেয় এই কোম্পানিটি, যে কোম্পানিটি নিয়ে এই ভিডিওতে কথা বলা হবে। তার যে ওভারঅল বিজনেস, শুধু এটাই বিজনেস নয়, তাদের আরও বিজনেস রয়েছে। তো সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। আপনি ইনভেস্টর হিসাবে এই স্টকটিকে আর কি কীভাবে দেখবেন আর কি, সেটা এই ভিডিওটা দেখলেই বোঝা যাবে। এর যে ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানি সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। কিন্তু এ যে ধরনের কাজ করে, সেই কাজটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কাজ এবং যেটা কিন্তু ব্যাপক হারে ভবিষ্যতে বাড়তে পারে। তো যাই হোক, সেই কোম্পানিটির পরিচয়ে চলে আসব। তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে HBL পাওয়ার সিস্টেম লিমিটেড। তো যেটা যে খুব বড় কোম্পানি সেটা না, একটা মাঝারি ধরনের, ছোট মিড ক্যাপ ধরনের কোম্পানি। তো এই কোম্পানিটির যদি বিজনেস দেখেন আর কি, এদের বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আর কি তাদের প্রায়োরিটি দেওয়া হয় আর কি, যেটার জন্য তারা পরিচিত, সেটা হচ্ছে ইলেকট্রনিক্সের কাজ, যেটা রেলওয়ে ইলেকট্রনিক্স কোম্পানি। দেখুন, ইন রেলওয়ে ইলেকট্রনিক্স কোম্পানি হ্যাজ ফ্ল্যাগশিপ প্রোডাক্ট TCAS, যেটা ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম, যেটাতে তারা কাজ করে ফর সেফটি অ্যান্ড TMS, ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম। এক্ষেত্রে কিন্তু এরা ফ্ল্যাগশিপ কোম্পানি একেবারে বলতে গেলে। এই কোম্পানিটি একমাত্র এই ধরনের কাজ করে, খুব কম কোম্পানি করে, এবং খুব কম কোম্পানি বলতে এই একমাত্র কোম্পানি যে এই সার্ভিসটা কিন্তু একেবারে লিডিংভাবে কিন্তু দেয়। তো এই কোম্পানির যে নামটা দেওয়া হয়েছে আর কি, এই সিস্টেমটার নাম সেটা হচ্ছে কবচ। দেখুন, দ্য ট্রেন প্রোটেকশন অ্যান্ড নেম ইট কবচ। কোম্পানি হ্যাজ সিকিউরড এ কন্ট্যাক্ট ফ্রম ইস্টার্ন রেলওয়ে ডিপেন্ডিং TCS। যাই হোক, যে তাদের অন্যান্য যে ব্যাপারগুলো ডিটেলসে রয়েছে। তো এটা একটা তাদের সেগমেন্ট রয়েছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ দরকারি সেগমেন্ট আর কি। এর ছাড়াও তারা ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে যে এয়ারক্রাফটের জন্য যে ব্যাটারিগুলো হয়, দেখুন, কোম্পানি ম্যানুফ্যাকচার্স ব্যাটারি ফর ফাইটার এয়ারক্রাফট, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, তারপরে সাবমেরিন প্রপুলেশন সিস্টেম, তারপরে টর্পেডোস, ব্যাটেল ট্যাঙ্কস, মিসাইল, এ ধরনের যে যন্ত্রগুলো থাকে আর কি,
তাদের যে পাওয়ারের দরকার হয় আর কি, সেটা ব্যাটারিগুলো টাইপ 1 ব্যাটারি যেটাকে বলে, টাইপ 4, টাইপ 2 ব্যাটারি, এরকম বিভিন্ন ধরনের ব্যাটারি রয়েছে, সেগুলো কিন্তু এরা তৈরি করে এবং সাপ্লাই দেয়। তো ডিফেন্স সেক্টরেও এর ব্যবহার রয়েছে। বিভিন্ন ধরনের ব্যাটারি রয়েছে, যেমন লিড অ্যাসিড ব্যাটারি, সেটা তারা তৈরি করে এবং প্রোভাইড করে। তারপরে টিউবুলার জেল ব্যাটারি, সেটা তারা তৈরি করে। পিওর লিন থিন প্লেট ব্যাটারি, সেটা তারা তৈরি করে, যেগুলো বিভিন্ন সেক্টরে কিন্তু এই ব্যাটারিগুলোর ব্যবহার রয়েছে। এদের আপাতত 5টি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে অ্যাক্রস তেলেঙ্গানা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। তো এরকম অবস্থায় রয়েছে তাদের। তো আপনি যদি এদের রেভিনিউ ব্রেকআপটা দেখেন, দেখুন এদের যে ম্যাক্সিমাম রেভিনিউটা আসে আর কি, সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি সেগমেন্ট থেকেই আসে, আর ইলেকট্রনিক্স থেকে আসে 27% মতো, আর ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি থেকে আসে প্রায় 60%-এর কাছাকাছি। তো ম্যাক্সিমামটা ব্যাটারি সেগমেন্ট থেকে এলেও ইলেকট্রনিক্সের যে কাজটা, বিশেষ করে রেলওয়ে ইলেকট্রনিক্সের কাজটা কিন্তু এক্ষেত্রে কিন্তু এরা ভীষণ স্পেশালিস্ট এবং ভীষণ পপুলার এই কাজটির ক্ষেত্রে, যেটা প্রথমেই বলা হলো। তো এছাড়াও ডিফেন্স এবং এভিয়েশন ব্যাটারির ক্ষেত্রে মোটামুটি তারা যেটা রেভিনিউ আনে মোটামুটি 10%-এর কাছাকাছি, এবং অন্যান্য থেকে 3%-এর মতো তারা রেভিনিউ আনে। আর যদি ব্যাটারির ক্ষেত্রে, শুধুমাত্র ব্যাটারির ক্ষেত্রে দেখা হয় আর কি তাদের রেভিনিউ ব্রেকআপ, সেটা আমাদের ইন্ডিয়াতে 84%-এর মতো, ডোমেস্টিক লেভেলেই সবচেয়ে বেশি তাদের ব্যাটারি ব্যবহার হয়। আর যে বাকি আর কি বহির্বিশ্ব থেকে 16%-এর মতো তাদের রেভিনিউ আসে। আর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যদি দেখেন, সেখানে 88%-এর মতো ইন্ডিয়া থেকে রেভিনিউ আসে, আর 11%-এর মতো আসে বাইরের থেকে, এক্সপোর্ট থেকে। আর লোকেশন ওয়াইজ যদি আপনি এদের ব্রেকআপ দেখেন, 84% ইন্ডিয়াতেই এদের বিজনেস রয়েছে, আর 15% দেশের বাইরে রয়েছে। তো এরা ডোমেস্টিক লেভেলে তো রয়েছে বিজনেস, কিন্তু এক্সপানশনের দিকেও কিন্তু মনোযোগ দিয়েছে, এবং সেটা দেখলেই বোঝা যাচ্ছে তাদের ব্রেকআপগুলো। তো এই কোম্পানির যদি আপনি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন, দেখুন গত 1 বছরে 241%-এর মতো রিটার্ন, গত 6 মাসে 24%-এর মতো সাধারণ রিটার্ন, কিন্তু 5 বছরে দেখুন 2126%-এর মতো কিন্তু একটা মাল্টিপ্লিকার রিটার্ন দিয়ে ফেলেছে। ইদানিং কিন্তু একটু কারেকশনে রয়েছে। তো এত বড় রিটার্ন দেওয়ার পর মোটামুটি বর্তমানে যা দেখাচ্ছে 15%-এর মতো কারেকশনে রয়েছে। তো ঠিক আছে আর কি, 511 টাকায় বর্তমানে চলছে। তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে মোটামুটি 14,000 কোটির কাছাকাছি, মানে মিড ক্যাপের দিকে এগোচ্ছে, ছোটো মিড ক্যাপ কোম্পানি বলা যায়। প্রাইস আর্নিং রেশিও 47 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 27%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 44 রয়েছে, বর্তমানে 509 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.09% হিসাবে। এখন যেটা মূল বিষয়, এদের বিজনেসটা কেমন গ্রো করছে সেটা দেখে নিন। তো গত 5 বছরের হিসাব যদি দেখেন, 2019-এ এদের সেলস হতো 1266 কোটি, তারপরে 2020-তে 2021-এ কোভিড টাইমে কমে গিয়েছিল 1000 কোটি, 912 কোটি, তারপরে দেখুন 1236 কোটি 2022-এ হলো, তারপরে 2023-এ 1369 কোটি, আর এখন দেখুন 2233 কোটি তাদের রেভিনিউ, তাদের সেলস, মানে কী হারে বৃদ্ধি হয়েছে তো বুঝতেই পারছেন। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন, দেখুন 2019-এর হিসাবে 28 কোটি ছিল মাত্র, তারপরে 26 কোটি, 14 কোটি কোভিড টাইমে, তারপরে দেখুন 94 হলো, 94 থেকে 98 হলো, এখন 280 কোটি, মানে কত গুণ বাড়িয়েছে বুঝতেই পারছেন। সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যায় যে এই কোম্পানির যে বিজনেসে দুর্দান্ত গতি রয়েছে বর্তমানে। আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান, 1193 কোটির শক্তপোক্ত রিজার্ভ দেখবেন, মানে কোম্পানিটি খুব একটা বড় না, সেই অনুযায়ী যথেষ্ট পরিমাণে তাদের রিজার্ভ রয়েছে, এবং সেটাও কিন্তু দ্রুত গ্রো করছে। দেখুন 2019-এ ছিল 739 কোটি, তারপরে বাড়াতে বাড়াতে এখন 1193 কোটি। আর ঋণ রয়েছে, ঋণ যথেষ্ট কম রয়েছে, 67 কোটির মতো দেখাচ্ছে, তার মধ্যে মাত্র 22 কোটি রয়েছে লং টার্মে, যার হাতে 1100 কোটির ক্যাশ রয়েছে, সে তুলনায় কিছু না, মানে প্রায় ডেট ফ্রি কোম্পানি হিসাবেই কিন্তু এটাকে গণ্য করা যায়। তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিটটাও রয়েছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 59%-এর মতো প্রমোটার রয়েছে, এফআই রয়েছে 4%, 4.5%-এর উপরে, আর ডিআইরাও কিন্তু রয়েছে, সামান্যই রয়েছে আর কি আপাতত, আর পাবলিক রয়েছে 35%-এর মতো। তো ইদানিং কিন্তু যে এফআইরা আর কি হোল্ডিং বাড়িয়েছে, মানে মাঝখানে কিন্তু বিক্রি করে দিয়েছিল যে হোল্ডিংগুলো, এফআইডিআই আগেও ছিল,
কিন্তু 2022-এর পর থেকে একেবারে কমে গিয়েছিল 0.91%, এখন কিন্তু আবার বাড়ানো শুরু করেছে। দেখুন 0 হয়ে গিয়েছিল, যেটা আগে 11%, 9% ছিল, সেটা ইদানিং কিন্তু আরও বাড়িয়েছে, 0.66%-এর মতো হয়েছে। আর পাবলিক রয়েছে 35%-এর মতো, আর যে প্রোমোটার রয়েছে 59%-এর মতো, 59%। আর প্রোমোটাররা নিজেরাই কিন্তু কনফিডেন্স দেখাচ্ছে। দেখুন 56% ছিল 2019-এ, 57, 58, এখন 59%-এর মতো। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু ঠিকঠাকই রয়েছে, যথেষ্ট স্ট্রং রয়েছে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে। স্মল ক্যাপ বলতে ছোটো মিড ক্যাপ কোম্পানি হিসেবে। তো বিশেষ করে তাদের সবচেয়ে বেশি তাদের পজিটিভিটি কিন্তু তাদের ব্যালেন্স শিটটাও স্ট্রং রয়েছে, আর সঙ্গে কিন্তু তাদের সেলস এবং প্রফিটেবিলিটিতে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে। তো এরা মেইনলি যে ধরনের বিজনেস করছে আর কি, তাতে কিন্তু এদের বিজনেস কিন্তু ভবিষ্যতে খুব বড়োভাবে গ্রো করতে পারে বলে বিশেষজ্ঞরা যেটা বলছে। আর বিশেষ করে এদের যে রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে যে কাজটা করে, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ব্যবসা কিন্তু তাদের বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে। তো সেই জন্য এই কোম্পানিটিকে আলাদাভাবেই পরিচয় করে দেওয়া হলো। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারী লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, অনেক সময় প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা ভেরি স্টেট অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কী ধারণা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।